হ্যালো ক্লাস 9, তোমাদের বাংলা সহায়ক গল্পগ্রন্থ সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কু ডায়েরির অন্তর্গত স্বর্ণপূর্ণি গল্পের আলোচনা আমরা শুরু করেছি। মূলত আমরা দেখেছি যে প্রফেসর শঙ্কু তার জন্মদিনে অতীতের স্মৃতিচারণায় স্মৃতিমেদুর হয়ে পড়েছেন এবং তিনি সেখানে বলছেন তিনি গোটা জীবনে অজস্রবার সাফল্য অর্জন করেছেন এবং তিনি মূলত একজন ইনভেন্টর বা আবিষ্কারক হিসেবে সাফল্য অর্জন করেছিলেন। তিনি কী কী আবিষ্কার করেছিলেন, কোথায় তার বিশেষত্ব ইত্যাদি সম্পর্কে তিনি জানিয়েছেন। এরপরে তিনি তার জীবনের যে প্রথম আবিষ্কার অর্থাৎ মিরাকিউরাল বা সর্বরোগনাশক বড়ি সে সম্পর্কে মূলত মূল যে পাঠ্য গল্প রয়েছে স্বর্ণপূর্ণি সেই গল্পের আলোচনা শুরু হচ্ছে। তবে প্রফেসর শঙ্কু জানিয়েছেন যে মিরাকিউরাল এই বিষয়ে গল্প বলার আগে তিনি মূলত তার বাবার সম্পর্কে কিছু বলতে চান। প্রফেসর শঙ্কু প্রথমেই জানালেন যে বাবার নাম ছিল ত্রিপুরেশ্বর শঙ্কু। গিরিডির অপ্রতিদ্বন্দ্বী চিকিৎসক ছিলেন তিনি। তাহলে আমরা কি জানলাম? প্রফেসর শঙ্কুর পিতার নাম ত্রিপুরেশ্বর শঙ্কু, তিনি কোথাকার চিকিৎসক ছিলেন? গিরিডির। আয়ুর্বেদিক মতে চিকিৎসা করতেন, লোকে বলতো ধন্বন্তরী। তাহলে প্রফেসর শঙ্কুর বাবা মূলত আয়ুর্বেদিক মতে বা আয়ুর্বেদিকের ধারায় তিনি চিকিৎসা করতেন, তার জন্য লোকে তাকে বলতো ধন্বন্তরী। বাবা স্বভাবতই রোজগার করেছিলেন অনেক, কিন্তু যতটা করতে পারতেন ততটা নয়, কারণ পেশাদারি প্র্যাকটিস ছাড়াও উনি সারা জীবন বিনা পয়সায় বহু দরিদ্র রোগী চিকিৎসা করেছেন। তাহলে এখানে আমরা মূলত প্রফেসর শঙ্কুর যে বাবার চরিত্র ত্রিপুরেশ্বর শঙ্কু সেই চরিত্র সম্পর্কে কিছুটা বিশ্লেষণ পাই। সেখানে কি বলা হচ্ছে? সেখানে বলা হচ্ছে যে প্রফেসর শঙ্কুর পিতা ত্রিপুরেশ্বর শঙ্কু মূলত জীবনে অনেক রোজগার করেছেন, তবে যতখানি রোজগার করতে পারতেন পেশাদারিভাবে ততখানি রোজগার করেননি, কারণ তিনি বিনামূল্যে অনেকখানি সময় বহু দরিদ্র রোগীর তিনি চিকিৎসা করেছিলেন। আমাকে মানে প্রফেসর শঙ্কুকে তার পিতা বলতেন, ক্ষমতা আছে বলেই যে অঢেল উপার্জন করতে হবে তার কোনো মানে নেই। সচ্ছল জীবনযাপনের জন্য অর্থের প্রয়োজন ঠিকই, আর তাতে মানসিক শান্তির পথ সহজ হয়ে যায়। কিন্তু যাদের সে সংস্থান নেই, সুখে থাকা কাকে বলে যারা জানে না, সারা জীবন যারা দুবেলা দুমুঠো ভাতের জন্য মাথার ঘাম পায়ে ফেলে, বা যারা দৈব দুর্বিপাকে উপার্জনে অক্ষম, তাদের দুঃখ যদি কিছুটা লাঘব করতে পারিস, তার চেয়ে বড় সার্থকতা, তার চেয়ে বড় আনন্দ আর কিছুতে নেই। অর্থাৎ প্রফেসর শঙ্কুর বাবা প্রফেসর শঙ্কুকে কোথাও যেন জীবনে যে সঠিক মানুষ হবার, উপযুক্ত মানুষ হবার যে শিক্ষা, সেই উপযুক্ত মানুষ হবার শিক্ষা কিন্তু তাকে দিয়ে গিয়েছিলেন। কি বলেছিলেন? যে অর্থ উপার্জন হয়তো সকলেই করতে পারে, অর্থ উপার্জন করলে হয়তো সচ্ছলতা আসে, তা থেকে মূলত মানসিক শান্তি পাওয়া যায়, কিন্তু যারা সেইভাবে অর্থ উপার্জনে সক্ষম নন, যাদের অত্যন্ত কষ্টের মধ্য দিয়ে অর্থ উপার্জন করতে হয়, তাদের তিনি যেন অর্থাৎ প্রফেসর শঙ্কু যেন তার যথাসম্ভব দিয়ে সবসময় সাহায্য করেন। এটাই হলো একজন মানুষ হিসেবে প্রাথমিকভাবে মানবিক গুণাবলীর প্রকাশ এবং মানুষ হিসেবে প্রকৃত শিক্ষা। বাবার এই কথাগুলো আমার মনে গভীরভাবে রেখাপাত করেছিল। আমি গিরিডির স্কুল থেকে ম্যাট্রিক পাশ করে কলকাতায় যাই কলেজে পড়তে। আমি নিজেই বলছি, ছাত্র হিসেবে আমি ছিলাম যাকে বলে ব্রিলিয়ান্ট। তা আমরা অনেক আগেই মূলত বোমযাত্রীর ডায়েরি, কর্ভাস ইত্যাদি যে গল্পগুলো রয়েছে সেই গল্পগুলি থেকেই আমরা জানতে পেরেছি যে প্রফেসর শঙ্কু কতখানি মেধাবী। শুধু যে জীবনে কোনোদিন সেকেন্ড হয়নি তা নয়, এত কম বয়সে বিদ্যায় বুদ্ধিতে এতটা অগ্রসর হবার উদাহরণও বিরল। 12 বছর বয়সে ম্যাট্রিক পাশ করি, 14 আইএসসি আর 16 ফিজিক্স কেমিস্ট্রিতে ভালো অনার্স নিয়ে বিএসসি। অর্থাৎ তার এখানে যে শিক্ষা জীবন, সেই শিক্ষা জীবন সম্পর্কে বর্ণনা করা হয়েছে। পরীক্ষার পাঠ শেষ করে গিরিডিতে ফিরে এলে বাবা বলেন, এত কচি বয়সে তুই আর চাকরির কথা ভাবিস না। একদিন তো বিজ্ঞান পড়লি, এবার বছর চারেক অন্য বিষয় নিয়ে পড়। শিল্প, সাহিত্য, ইতিহাস, দর্শন বিষয়ের কি অভাব আছে? বই এখানে না পাওয়া গেলে কি চাই বললেই আমি কলকাতা থেকে আনিয়ে দেবো। অর্থাৎ যখন তিনি মূলত বিএসসি পাশ করে গেলেন, তারপর তিনি যখন গিরিডিতে ফিরে এলেন পরীক্ষার পর, তখন তার বাবা বললেন যে অত্যন্ত ছোট বয়সে তিনি অনেক কিছু পেয়ে গেছেন, তাই বলছেন যে এত ছোট বয়সে চাকরির কথা আলাদা করে ভাবতে হবে না।
বরং এতদিন তো তিনি বিজ্ঞান নিয়ে চর্চা করেছেন, বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন, বিজ্ঞান ছাড়াও অনেক বিষয় রয়েছে, সেই সমস্ত বিষয় নিয়ে চাইলে প্রফেসর শঙ্কু যেন পড়তে পারে। বিষয় হিসেবে শিল্প, সাহিত্য, ইতিহাস, দর্শন ইত্যাদির কথা বলা হয়েছে। এবং একই সঙ্গে তিনি বলেছেন বইয়ের যদি প্রয়োজন হয় তবে তিনি তা কলকাতা থেকে আনিয়ে দেবেন। তারপর একটু ভেবে বললেন, তুই যদি চাকরি বাকরি না করে বাকি জীবনটা শুধু রিসার্চেই কাটিয়ে দিতে চাস তাতেও আমার আপত্তি নেই। তুই আমার একমাত্র সন্তান। আমি চলে গেলে আমি যা সঞ্চয় করেছি তার একটা অংশ ব্যয় হবে লোকহিতকর কাজে, বাকি সবটাই তুই পাবি। কাজেই আমি বাধা দিয়ে বললাম, না বাবা, তোমার কথা মতো আমি 4 বছর নানা বিষয় নিয়ে পড়াশোনা করব ঠিকই, কিন্তু তারপরে আমাকে রোজগারের পথ দেখতেই হবে। নিজের পায়ে দাঁড়াতে না পারলে আমি শান্তি পাবো না। বাবা বললেন, বেশ ভালো কথা, কিন্তু রোজগার যেভাবেই করিস না কেন, যারা দরিদ্র, যারা নিরক্ষর, যারা মাথা উঁচু করে চলতে পারে না তাদের কথা বলিস না। অর্থাৎ প্রফেসর শঙ্কুর বাবা চেয়েছিলেন, যেহেতু তাদের টাকা পয়সার কোনো অভাব নেই, প্রফেসর শঙ্কু যেন সারা জীবন রিসার্চেই কাটিয়ে দেয়। কিন্তু প্রফেসর শঙ্কু চেয়েছিলেন যে না, জীবনের নিজের পায়ের তলার মাটি শক্ত করা প্রয়োজন, নিজেও রোজগার করা প্রয়োজন। তাই তিনি রোজগার করতে চেয়েছেন নিজে, কিন্তু সেই সঙ্গে সঙ্গে তার পিতা তাকে বলেছিলেন যে যারা নিরক্ষর, যারা সেই পরিমাণে অর্থ রোজগার করে সচ্ছলতা আনতে পারে না, সেই সমস্ত দরিদ্র মানুষকে যেন প্রফেসর শঙ্কু তার সাধ্য মতো সবসময় সাহায্য করে। 20 বছর বয়সে কলকাতা স্কটিশ চার্চ কলেজে আমি পদার্থবিজ্ঞানের অধ্যাপকের কাজ পাই। তাহলে মাত্র 20 বছর বয়সে প্রফেসর শঙ্কু কলকাতার যে স্কটিশ চার্চ কলেজ রয়েছে সেখানে তিনি পদার্থবিজ্ঞানের অধ্যাপক হিসেবে নিযুক্ত হন। যাদের পড়াতাম তাদের বেশ কয়েকজন আমারই বয়সী, এমনকি 2-1 জনের বয়স আমার চেয়ে বেশি। কিন্তু সেই জন্য আমাকে কোনোদিন ছাত্রদের টিটকিরি ভোগ করতে হয়নি। তার কারণ এত কম বয়সেও আমার মধ্যে একটা স্বাভাবিক গাম্ভীর্য এসে গিয়েছিল। অর্থাৎ খুব কম বয়সে তিনি কলেজে অধ্যাপকের চাকরি পেয়েছিলেন, এবং সেখানে তিনি বলছেন এত কম বয়সে তিনি চাকরি পেয়েছিলেন যে অনেক ক্ষেত্রে যারা কলেজের ছাত্র রয়েছেন তারা হয়তো অনেকে তার থেকে বয়সে অনেক বড়, কিন্তু তার জন্য আলাদা করে তাকে কোনোদিনও টিটকিরির শিকার হতে হয়নি, রঙ্গরসিকতার শিকার হতে হয়নি। কারণ সেই ছোট বয়স থেকে প্রফেসর শঙ্কুর মধ্যে অদ্ভুত একটা যে চারিত্রিক গাম্ভীর্য, তার ব্যক্তিত্বের মধ্যে সেই গাম্ভীর্যের প্রকাশ যেন কোথাও ফুটে উঠেছিল। গ্রীষ্ম এবং পুজোর ছুটিতে আমি বাড়ি আসতাম। চাকরি নেবার ঠিক 2.5 বছর পরে একদিন গ্রীষ্মের ছুটিতে বাড়ি এসে চাকরের হাতে মাল তুলে দিয়ে বাবার ঘরে গিয়ে এক অদ্ভুত দৃশ্য দেখে মুহূর্তের জন্য আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। তাহলে প্রত্যেক গ্রীষ্ম এবং পুজোর ছুটিতে তিনি কলকাতা থেকে গিরিডি যেতেন। এরকমই এক গ্রীষ্মের ছুটিতে বাড়িতে গিয়ে বাবার ঘরে গিয়ে তিনি অত্যন্ত অবাক হয়ে গেলেন। তিনি কি দেখেছিলেন? বাবা তার কাজের টেবিলের পাশে মেঝেতে চিত হয়ে পড়ে আছেন। আমি এক লাফে এগিয়ে ঝুঁকে পড়ে বাবার নাড়ি টিপে বুঝলাম তিনি সংজ্ঞা হারিয়েছেন। সংজ্ঞা মানে জ্ঞান হারিয়েছে, তার বেশি কিছু নয়। আমি তৎক্ষণাৎ চাকরকে ডাক্তার সর্বাধিকারীকে ডাকার জন্য পাঠিয়ে দিলাম। অর্থাৎ তিনি নাড়ি টিপে বুঝলেন যে তার বাবা জ্ঞান হারিয়েছে। তিনি সঙ্গে সঙ্গে তাদের যে পারিবারিক ডাক্তার রয়েছে সর্বাধিকারী, তাকে তিনি ডাকতে পাঠিয়ে দিলেন। ডাক্তার আসার আগেই বাবার জ্ঞান ফিরে এলো। আমি বাবাকে ধরে নিয়ে তক্তপোষে শুইয়ে দিলাম। অদ্ভুত লাগছিল, কারণ বাবাকে এর আগে কোনোদিনও অসুস্থ দেখিনি। বাবা আমার দিকে চেয়ে ম্লান হাসি হেসে বললেন, এই প্রথম নারী তিলু, এর আগে আরও 2বার ওই জিনিস হয়েছে, তোকে বলিনি। অর্থাৎ প্রফেসর শঙ্কু অবাক হয়েছেন, কারণ তার কাছে তার বাবার ব্যক্তিত্ব বা তার চরিত্রে যে বহিঃপ্রকাশ ঘটেছে সেখানে তিনি তার বাবাকে কোনোদিনও অসুস্থ হতে দেখেনি। এই প্রথম যখন অসুস্থ হয়ে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখলেন তখন প্রফেসর শঙ্কু খুব অবাক হয়ে গিয়েছিলেন। কিন্তু তার বাবা বললেন এরকম ঘটনা এর আগে তার সঙ্গে আরও হয়েছে। এটা কেন হয় বাবা? অকস্মাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়, এর কোনো চিকিৎসা নেই, এই রোগেই একদিন ফস করে চলে যাব। অর্থাৎ তার হৃদযন্ত্রের ক্রিয়া হঠাৎ করে বন্ধ হয়ে যায় এবং আলাদা করে এর কোনো চিকিৎসা নেই। এবং প্রফেসর শঙ্কুর বাবা শঙ্কুকে বলছেন যে এই রোগেই তিনি হঠাৎ করে একদিন চলে যাবেন। প্রফেসর শঙ্কুর ডায়েরি গল্পগ্রন্থের অন্তর্গত স্বর্ণপর্ণী গল্পের আলোচনা এই ভিডিওতে এই পর্যন্ত। স্বর্ণপর্ণী গল্পের বাকি অংশ আমরা পরের ভিডিওতে আলোচনা করব। থ্যাংক ইউ।